পঙ্গু মেয়েটিকে অবহেলার কারণে কি আজ এই ছেলেটির এমন পরিণতি হলো? শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আসল ঘটনা কি। আপন বাসর ঘরের বিছানার কাছে আসতেই নতুন বউ বিছানা থেকে নেমে আপনকে সালাম করে দাঁড়াতেই আপন চমকে উঠল। মাথার পাগড়ি খুলে অবাক হয়ে তাকিয়ে নতুন বউয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, বারবার দেখছে। একটু একটু রাগের পরিমাণটা যেন বেড়ে যাচ্ছে। আপন দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। নতুন বউ অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। বেডরুমের বাহিরে এসে আম্মা আম্মা বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। আপনের মা শাহেদা বেগম দৌড়ে এসে আপনের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিয়ে ডাকছিস কেন? আম্মা, আমার বাসর ঘরে এই মেয়েটিকে। কেন, তোর স্ত্রী? আমার স্ত্রী মানে ওই কালো শর্ট মেয়েটি আমার স্ত্রী? হ্যাঁ, তোর স্ত্রী। আম্মা, তুমি কি আমার সাথে মজা করছো? ওই মেয়ের সাথে আমার কিভাবে যায়? আমি 6 ফুট লম্বা একটা ছেলে, ওই মেয়ে তো 5 ফুটও লম্বা হবে না। তুমি জেনে শুনে ওই মেয়েকে আমার বউ হিসেবে কিভাবে পছন্দ করলে? দেখ আপন, আমার ওই মেয়েকে ভালো লেগেছে। চালচলন ভালো, ভদ্র, সবচেয়ে বড় কথা বংশগত একটা মেয়ে। তাই কথা না বাড়িয়ে বাসর ঘরে চলে যা। আম্মা, কোনোদিনও কোনো বিষয়ে তোমার অবাধ্য হয়নি, সেটা কি আমার অপরাধ ছিল? আজও তোমার অভদ্র না হয়ে মেয়েকে না দেখে বিয়ে করেছি, সেটা আমি অপরাধ করেছি, তাই তো? রাত অনেক হয়েছে, আমার নতুন বৌমা বাসর ঘরে একা বসে আছে। এখানে দাঁড়িয়ে কথা না বলে বৌমার কাছে গিয়ে গাল গল্প কর। আম্মা, তোমার ইচ্ছে হলে তুমি সারা রাত সারা জীবন ওর সাথে গল্প করো, কিন্তু আমি ওর সাথে সংসার করতে পারবো না বলেই বাসা থেকে বের হয়ে গেল। পেছন থেকে শাহেদা বেগম আপন আপন বলে ডাকতে লাগলো, কিন্তু আপন দাঁড়ালো না। শাহেদা বেগম এখন কি করবে টেনশনে পড়ে গেল। নিজের রুমের দিকে চলে গেল। কিছু সময় পর নববধূ রিমা তার শাশুড়ির রুমে প্রবেশ করলো। নববধূকে দেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল শাহেদা বেগম। আপনার ছেলের সমস্যা কি? আমি সালাম করলাম, ভদ্রতা বজায় রাখলাম, কিন্তু সে আমাকে দেখে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এমনটা কেন করলো? আহা বৌমা, তুমি রাগ করো না, ও এখনই চলে আসবে। আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি আপনাদের সব কথা শুনেছি। আপনার ছেলে আমাকে ইনসাল্ট করে কথা বলেছে। বৌমা, তুমি ভুল বুঝছো। আপনি আমার বাবাকে বুঝিয়েছেন। আপনি বলেছেন আপনার ছেলে এই বিয়েতে রাজি। 9-6 বুঝিয়ে আব্বুর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। এখন আমার সুখের কথা আপনাকেও চিন্তা করতে হবে। কিভাবে করবেন সেটা জানি না। আপনার ছেলেকে 1 ঘন্টার মধ্যে বাসর ঘরে পাঠাবেন। আর একটা কথা, আমি কালো হতে পারি, খাটো হতে পারি, বুদ্ধিতে কিন্তু আমি খাটো নই। বৌমা, তুমি রাগ করো না, তুমি বাসর ঘরে গিয়ে বসো। আমি এক্ষুনি আপনকে পাঠিয়ে দিচ্ছি। জীবনের শখ ছিল একটা লম্বা ছেলে বিয়ে করব, সেই শখ পূর্ণ হয়েছে, কিন্তু বাসর হলো না। বাসর রাতটা মিস করতেও চায় না, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন বলেই রিমা রুম থেকে বের হয়ে গেল। একদিকে ছেলের টেনশন, অন্যদিকে বউয়ের থ্রেড। শাহেদা বেগমের মাথা যেন ভন ভন করে ঘুরছে। কি যে হবে আর কি যে করবে শাহেদা বেগম কিছুই বুঝতে পারছে না। আপন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে নামতে হঠাৎ পা পিছলে সিঁড়ির উপরে পড়ে গেল। আপন পায়ে প্রচন্ড ব্যথা পেল। দেয়াল ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। পা নাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না। হাঁটবার চেষ্টা করছে, কিন্তু ব্যথার কারণে ঘুরিয়ে হাঁটতে হচ্ছে। হঠাৎ পায়ের দিকে তাকাতেই মনে পড়ে গেল আঞ্জুমানের কথা, যে আঞ্জুমান আপনকে প্রচন্ড ভালোবাসতো। মনে পড়ে গেল সেই সব দিনের কথা। আঞ্জুমান রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আপনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ আপন পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এখানে ডেকেছো কেন? তোমাকে একটু দেখবার জন্য ডেকেছি। তুমি আমার সাথে ইদানিংকালে এমন কেন করছো? কেমন করছি? এখন চাকরি করছি, তাই সময় পাচ্ছি না তোমার সাথে কথা বলার। আপন, তুমি অনেক বদলে গেছো, অনেক কিছু ভুলেও গেছো, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে অবহেলা করবে। তোমার সেই দিনগুলোর কথা কি মনে পড়ে না? স্কুল কলেজ ভার্সিটিতে দুজন একসাথেই পড়াশোনা করেছি। আমি তোমাকে প্রতিটি ক্লাসে সহযোগিতা করেছি। তখন তুমি প্রতিদিনই আমার খোঁজ খবর নিতে। আজ কেন আমাকে অবহেলা করছো? আমি বললাম তো আমি সময় পাই না। তুমি সময় পাও, কিন্তু স্বার্থপরের মতো স্বার্থ ফুরিয়ে গেছে, তাই আমাকে মনে রাখোনি, ভুলে যেতে চাও। আঞ্জুমান, আবেগ আর বাস্তবতা এক জিনিস নয়। আমি একটা ভালো কোম্পানিতে এখন চাকরি করি। আমার সোসাইটি বলতে একটা জিনিস আছে। তোমার মতো পঙ্গু একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, সেটা অবশ্য আমার সমাজ মেনে নেবে না। আঞ্জুমান হালকা মলিন একটা হাসি দিয়ে বলল, আমার পায়ের সমস্যা, আমি ঠিকমতো হাঁটতে পারি না, সেজন্য আজ তুমি আমাকে অবহেলা করছো। কিন্তু আমি তোমাকে যে কতটা ভালোবাসি সেটা কেন তুমি বুঝতে পারছো না? আমি তো বললাম আবেগ ও ভালোবাসা দিয়ে আমার জীবন চলবে না। তোমার মতো একটা পঙ্গু মেয়েকে বিয়ে করলে আমি রাস্তা দিয়ে একসাথে হাঁটতে পারবো না, কারো কাছে গর্ব করে বলতে পারবো না আমার স্ত্রী পরিপূর্ণ একজন সুন্দরী। তাই আজ থেকে তোমার পথে তুমি থাকবে, আর আমার পথে আমি। আঞ্জুমান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার কাছে এতদিনের ভালোবাসার কোনো মূল্য আমি পাবো না, কিন্তু মনে রেখো, আমার মতো ভালোবাসার মানুষ তুমি কোনোদিনও পাবে না। বলেই কান্না করতে করতে আঞ্জুমান ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। আপন তার রাস্তায় চলে গেল।
তার মানে কি আমি আঞ্জুমানের অভিশাপে অভিশপ্ত হয়েছি? আমি ওকে ভুলে যে অপমান করেছিলাম, রাস্তায় একসাথে হাঁটতে পারবো না বলেছিলাম, আর যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে নিয়ে আমি কিভাবে রাস্তায় হাঁটবো? সমাজের লোক তখন আমাকে কি বলবে? আমার মতো একটা উঁচু লম্বা হ্যান্ডসাম ছেলে এমন কুচকুচে কালো খাটো বউ, তাহলে কি এটা অভিশাপ? আপন ভাবতে ভাবতে চিন্তার শহরে প্রবেশ করলো। আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই আপনের মা দৌড়ে এসে আপনের পায়ে পড়ে গেল। বাবারে, তুই আমাকে বাঁচা, তুই এমনটা করিস না, তুই বৌমার রুমে যা। আম্মা, কাজটা কিন্তু তুমি ঠিক করনি, তোমাকে আমার পায়ে পড়ে অনুরোধ করতে হবে কেন? কেনর উত্তর আমি তোকে দিতে পারবো না বাবা। এমন সময় রিমার বাবা বাসার ভেতরে প্রবেশ করে বলল, আমি তোমাকে কেনর উত্তর দিচ্ছি? মা ছেলে দুজনে অবাক হয়ে গেল এত রাতে রিমার বাবাকে তাদের বাসায় দেখে। বিয়াই, আপনি এত রাতে আমাদের বাসায়? রিমা আমাকে ফোন করে সব বলেছে, তাই চলে এসেছি। আপনি বলুন, কেন আমার মা আমার কাছে এত অনুনয় বিনয় করছে? আপনি কি জানেন তোমার মা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে যৌতুক হিসেবে, আর তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে বলেই আমি টাকাগুলো দিয়েছি। এখন তুমি আমার মেয়ের সাথে সংসার করতে চাও না। আমার মেয়ে কালো, আমার মেয়ে খাটো, আরো কত সমস্যার কথা বলছো। কিন্তু তোমার মা টাকা নেওয়ার আগে যদি এগুলো বলতো, তাহলে কিন্তু আর আমি তোমার মাকে এতগুলো টাকা দিতাম না। আপন তার মায়ের দিকে তাকিয়ে দেখলো তার মা কাঁদো কাঁদো হয়ে ভয়ে কাঁপছে। সে বুঝতে পারলো তার মা সত্যিই টাকা নিয়েছে। আম্মা, তুমি টাকা নিয়ে কি করেছো? কি করবে সেটা তোমার কাছে জানতে চাইবো না। তুমি আমার মা, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি আপনার আদরের মেয়ে রিমাকে কবুল করলাম, মেনে নিলাম আমার প্রতি আমার মায়ের অন্যায়গুলো, বলেই আপন তার বেডরুমের দিকে চলে গেল। আপনের মা আপনের শ্বশুরকে হাসতে হাসতে বলল, আসুন বিয়াই, বসুন, চা খান। দুজনেই ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। আপন বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে আসলো। রিমা আবার বিছানা থেকে নেমে আপনকে সালাম করে পাশে দাঁড়ালো। আপনের দিকে তাকিয়ে আপনকে জড়িয়ে ধরে বলল, এই কালো আর খাটো মেয়েটাকে একবার ভালোবেসে দেখুন, দেখবেন এই মেয়েটির বুকে অফুরন্ত ভালোবাসা জমে আছে। সেই ভালোবাসা শুধু আপনার। আপন কি বলবে বুঝতে পারছে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, নিয়তির সাথে যুদ্ধ করে কেউ কোনোদিনও পারেনি, আমিও হেরে গেলাম। প্রিয় ভিউয়ার্স, নিয়তির খেলা বোঝা খুবই কঠিন। যার সাথে যার জোড়া লেখা আছে, একদিন তার কাছেই তাকে যেতে হয়। পরিস্থিতি যতটা ঘোলাটে হোক না কেন, হাসি মুখে তা মেনে নিতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।